পায়ে হঠাৎ করে টান ধরে যাচ্ছে, রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ পায়ের পেশি শক্ত হয়ে ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে, অল্প হাঁটলেই দম ফুরিয়ে যায়, সিঁড়ি ভাঙতে গেলেই বুক ধড়ফড় করে, হাঁটু ভারী লাগে। আগের মতো গটগট করে হাঁটা আর হচ্ছে না, পায়ের মাংসপেশি যেন আলগা হয়ে নরম হয়ে যাচ্ছে, কাপড়ের প্যান্টটাও আগের মতো টাইট লাগে না। মনে মনে ভাবছেন, বয়স তো হয়ে গেল, এ আর কাদের হয় না, এভাবেই ধীরে ধীরে হুইলচেয়ার, লাঠি, অন্যের উপর নির্ভর করে চলতে হবে বুঝি। আপনি যদি এখন 40-এর শেষ, 50, 60 কিংবা তারও বেশি বয়সের হন, তাহলে এই কথাগুলো খুব অচেনা লাগার কথা না। অনেকেই বলতে শুনি, আগে বাজার করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম, ক্লান্তই লাগতো না, আর এখন একটু দূর হাঁটলেই হাঁটু, পেশি, পায়ের পাতায় টান ধরে যায়, শ্বাসকষ্ট হয়, মনে হয় বুকের ভেতর হাওয়া কমে গেছে। এই অবস্থায় একদিকে পায়ে টান, অন্যদিকে সুগারের ভয়, কি খাবেন কি খাবেন না বুঝে উঠতে পারেন না। এই ভিডিওতে আমি আপনাকে যে বিষয়গুলো বলবো সেগুলো এমন 5টি সাধারণ খাবার নিয়ে, যেগুলো আমাদের আশেপাশেই আছে, দামও খুব বেশি না, কিন্তু নিয়মিত আর ঠিকভাবে খেলে পায়ের মাংসপেশি অনেক বেশি শক্ত থাকবে, হাঁটাও হবে হালকা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সুগার যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই দিকটাও মাথায় রেখেই আমরা কথা বলবো। অর্থাৎ লক্ষ্য একটাই, আপনি যেন 70-80 বছর বয়সেও যতটা সম্ভব নিজের পায়ে ভর করে গটগট করে হাঁটতে পারেন, বাজারে যেতে পারেন, নাতি নাতনিদের হাত ধরে হাঁটতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন। অনেকেই ভাবে, ডাক্তার ওষুধ দিচ্ছে, ব্যথার ওষুধ খাচ্ছি, সুগারের ওষুধ খাচ্ছি, এটাই তো সব। কিন্তু শরীরটা যদি ভেতর থেকে দুর্বল হতে থাকে, পায়ের পেশি যদি শুকিয়ে নরম হয়ে যায়, হাঁটার শক্তি যদি কমে যায়, তাহলে শুধু ওষুধ খেয়েই যে পুরো সমাধান হবে তা কিন্তু সবসময় হয় না। আমাদের খাবার, হাঁটা চলা, জল খাওয়া, ঘুম, সব কিছু মিলিয়ে শরীরটা ধীরে ধীরে বদলে যায়। আর এই বদলটা আপনি যদি একটু আগে থেকে বুঝে গিয়ে কিছু ছোট ছোট পরিবর্তন শুরু করতে পারেন, তখন ফলটা কিন্তু অনেক বড় হয়ে সামনে আসে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন ভাবুন তো, আপনি যদি এমন কিছু খাবার নিয়মিত খেতে পারেন যা একদিকে আপনার পায়ের পেশিকে মজবুত রাখবে, রক্ত সঞ্চালন ভালো করবে, আর অন্যদিকে আপনার সুগার লেভেলও যেন হঠাৎ করে না বেড়ে যায়, তাহলে কেমন হয়? আপনি হয়তো ভাবছেন, সুগার আছে তাই চাল ভাত কমিয়েছি, মিষ্টি ছেড়েছি, কিন্তু তারপরেও পায়ে টান ধরে কেন? এর পেছনে কারণ হচ্ছে শুধু চিনি বা ভাত নয়, আমাদের শরীরের ভেতরে কিছু খনিজ পদার্থের ঘাটতি, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি12, সঙ্গে প্রোটিনের অভাব আর শরীর চর্চার কমতি, এসব মিলিয়ে ধীরে ধীরে পেশি দুর্বল করে দেয়। আরও একটা ব্যাপার আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ভয় পেয়ে যান। হায় হায়, হাঁটলে আবার হার্টের উপর চাপ পড়বে না তো? একটু হাঁটলেই দম ফুরিয়ে যায়, এটা কি হার্টের সমস্যা? এই ভয়টাই আমাদের আরও বেশি চেয়ারে বসিয়ে রাখে, বিছানায় শুইয়ে রাখে। কিন্তু সব দম ফুরোনো হার্টের রোগ নয়, আবার সব দম ফুরোনো যে তুচ্ছ ব্যাপার সেটাও নয়। যদি বুক চেপে ধরে, ব্যথা বাঁ হাতে ছড়ায়, ঠান্ডা ঘাম হয়, তখন 1 সেকেন্ডও অপেক্ষা না করে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। কিন্তু শুধু একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠা, ওজন বেশি থাকা, পা ও পেশি দুর্বল থাকা, শরীরে রক্তাল্পতা থাকা, এসব কারণেও কিন্তু দম সহজেই ফুরিয়ে যেতে পারে। এখানেই খাবারের ভূমিকা অনেক বড়। এমন খাবার বেছে নিতে হবে যা একদিকে আপনার পেশিকে গড়ে তুলবে, আরেকদিকে আপনার সুগার, কোলেস্টেরল সব কিছুকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, যাতে ডাক্তার আপনাকে আরও কম ওষুধ দিতে পারেন কিংবা নতুন ওষুধ যোগ করার প্রয়োজন না পড়ে। অনেক সময় দেখি বয়স্ক মানুষজন সকালবেলা শুধু 2টো টোস্ট বিস্কুট, একটু চা খেয়ে সারা সকাল কাটিয়ে দেন। দুপুরে 1 প্লেট ভাত, অল্প একটু ডাল আর 1 টুকরো তরকারি। রাতে আবার শুধু ভাত বা রুটি আর 1 বাটি সবজি। শুনতে ভালো লাগলেও এর ভেতরে যদি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকে, ভিটামিন মিনারেল না থাকে, তাহলে শরীর ধীরে ধীরে পেশি গলিয়ে ফেলে, ফ্যাট বাড়িয়ে দেয়। এর ফলে বাইরে থেকে ওজন কখনো কখনো ঠিকই থাকে, কিন্তু ভিতরে ভিতরে পেশি কমে যায়, হাঁটার শক্তি কমতে থাকে, ভারসাম্য নষ্ট হয়, পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। আপনি নিশ্চয়ই অনেক বয়স্ক মানুষকে দেখেছেন, একটু ঠেলে দিলেই দুলে যাচ্ছেন, হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, আর ওঠার শক্তি নেই। এ যেন এক ভয়ঙ্কর দুষ্টচক্র। হাঁটতে কষ্ট হয় বলে মানুষ হাঁটা কমিয়ে দেয়, হাঁটা কমিয়ে দিলে পেশি আরও দুর্বল হয়ে যায়, আবার আরও কষ্ট হয়।
এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার একটা খুব সহজ উপায় হচ্ছে সঠিক খাবার আর হালকা কিন্তু নিয়মিত নড়াচড়া। তাই আজ যেসব 5টি খাবারের কথা বলবো সেগুলো নির্বাচন করা হয়েছে এই ভেবেই যেন আপনার পা মজবুত থাকে, পেশিতে সঠিক পুষ্টি পৌঁছায়, রাতের বেলায় টান ধরা কমে, হাঁটার সময় পা ভারী না লাগে, আর সুগার যেন বেড়ে না যায়। এসব খাবার খুবই পরিচিত, ঘরেই বানানো যায়, কোনো আলাদা বিলাসী ডায়েটের দরকার নেই। সবার আগে একটু সহজ ভাষায় বুঝে নিই পায়ে টান ধরা বা ক্র্যাম্প আসলে কেন হয়। অনেক সময় জল কম খাওয়া, সারাদিন বসে থাকা, হঠাৎ করে বেশি হাঁটা বা ভারী কাজ করা, এমনকি হঠাৎ বেশি ঠান্ডা লাগলেও পেশি সংকুচিত হয়ে টান ধরতে পারে। আবার আমাদের সারা শরীরে যে খনিজ লবণ থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলোর ভারসাম্য নষ্ট হলেও পায়ে টান ধরার প্রবণতা বেড়ে যায়। সুগার যারা খানিকটা বেশি দিন ধরে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে স্নায়ুতে বা স্নায়ুর চারপাশে কিছু ক্ষতি হলে সেটাও পায়ে জ্বালা, টান ধরা, ঝিঝি ধরা বাড়িয়ে দিতে পারে। এছাড়া অনেকেই এমন ওষুধ খান যা শরীর থেকে জল আর লবণ বের করে দেয়, যেমন উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিছু ওষুধ বা ফুলে যাওয়া কমানোর জন্য ডাইউরেটিক ধরনের ওষুধ। এগুলো ঠিকমতো ডাক্তারের পরামর্শ ছাড়া পরিবর্তন করা যাবে না, কিন্তু আপনি খাবারের মাধ্যমে যদি একটু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বাড়িয়ে দিতে পারেন আর যথেষ্ট পরিমাণে জল পান করেন, তাহলে অনেকের ক্ষেত্রেই টান ধরা অনেকটাই কমে যায়। এখন আসি পায়ের পেশি নরম হয়ে যাওয়ার কথায়। অনেকেই বলেন আগে পায়ের পেশি টান ছিল, এখন হাত দিয়ে ধরলেই মনে হয় আলগা, নরম, শক্তি কমে গেছে। আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে 50-এর পর থেকে আমাদের শরীর যেন নিজের থেকেই পেশিকে ধীরে ধীরে গলিয়ে ফেলে, এর জায়গায় চর্বি জমা হয়, যাকে আমরা মেডিকেল ভাষায় বলি মাংসপেশি ক্ষয়। তবে আমরা সহজভাবে বলবো পেশি শুকিয়ে যাওয়া। এটা রোধ করতে হলে সবচেয়ে বেশি দরকার পর্যাপ্ত প্রোটিন আর ভিটামিন ডি, ভিটামিন B12, ক্যালসিয়াম এবং নিয়মিত হালকা ব্যায়াম। ব্যায়াম নিয়ে আমরা আলাদা করে আরেকদিন কথা বলবো। আজকে ফোকাস থাকবে খাবারে। চলুন এবার একে একে দেখে নেওয়া যাক কোন কোন খাবারগুলো আপনাকে 80 বছরেও গট করে হাঁটতে সাহায্য করতে পারে আর সুগারকেও ভয় পাওয়ার দরকার পড়বে না। প্রথমেই আসি এমন এক খাবারের কথায় যা সারা জীবন আমাদের বাঙালি রান্নাঘরে আছে, কিন্তু আমরা অনেকে ভয়ে বা ভুল ধারণায় এটা এড়িয়ে চলি, আর সেটি হলো ডিম। অনেকেই বলেন ডিম খেলেই তো কোলেস্টেরল বাড়ে, কিন্তু এখনকার আধুনিক গবেষণা বলছে সুস্থ মানুষের জন্য প্রায় প্রতিদিনই একটি করে ডিম খাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ। ডিমের সাদা অংশে আছে ভালো মানের প্রোটিন, যা পায়ের পেশি শক্ত করতে দারুণ সাহায্য করে। ডিমের কুসুমে আছে ভিটামিন ডি, ভিটামিন B12, ভালো ফ্যাট, এমন সব পুষ্টি যা আপনার পেশি, স্নায়ু, হাড় সব কিছুকে সাহায্য করে। যাদের আগে থেকেই কোলেস্টেরল বেশ বেশি, ডাক্তার আলাদা করে কুসুম কম খেতে বলেছেন, তারা আলাদা কথা, কিন্তু সাধারণভাবে 50-60 পেরিয়ে গিয়েও অনেকেই দিনে একখানা ডিম স্বচ্ছন্দে খেতে পারেন, যদি তেল আর ভাজার ধরনটাকে একটু নিয়ন্ত্রণে রাখা যায়। চেষ্টা করুন বেশি তেল মেখে অমলেট না বানিয়ে সেদ্ধ ডিম বা অল্প তেলে ভাজা ডিম খেতে। সকালে নাস্তার সময় 2টো শুকনো রুটি, সঙ্গে একটা সেদ্ধ ডিম আর 1 বাটি ডাল বা সবজি। এই সহজ জুটিটাই কিন্তু আপনার পায়ের পেশির জন্য এক দারুণ ইনভেস্টমেন্ট। এতে ভাতের মতো চিনি হঠাৎ করে বেড়ে যায় না, কারণ ডিম আর সবজির সঙ্গে খেলে পুরো খাবারের গতি ধীর হয়ে যায়, সুগার ওঠানামা কম হয়। এবার আসি মাছের কথায়। বাঙালি আর মাছ, এই দুটো শব্দ যেন আলাদা করা যায় না, কিন্তু আমরা অনেকেই কাঁটা আছে বলে ছোট মাছ খাই না। আবার অনেকে ভয় পান মাছের ডিম, ইলিশ এসব খেলেই কোলেস্টেরল আকাশ ছোঁবে। বাস্তবতা হলো আমাদের পায়ের পেশি ঠিক রাখতে, রক্ত সঞ্চালন ভালো রাখতে, হৃদযন্ত্রকে শক্ত রাখতে মাছ একটা অসাধারণ খাবার। বিশেষ করে চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ, রুই, কাতলা, আর ছোট মাছ যেমন পুঁটি, মলা, কাচকি, এগুলোতে থাকে ভালো ফ্যাট, ওমেগা 3, প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, বিশেষ করে ছোট মাছ যদি কাঁটা সহ খান, যা আপনার হাড় আর পেশি দুটোই মজবুত রাখতে সাহায্য করে। তবে রান্নার ধরনটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রতিদিন গভীর তেলে ভাজা মাছ খান বা অতিরিক্ত ঝাল তেল দিয়ে রান্না করেন, তাহলে সমস্যা বাড়তে পারে। কিন্তু ঝোল করে কম তেলে ভাপা বা হালকা ভাজা মাছ যদি আপনি সপ্তাহে 3-4 দিন রাখতে পারেন, তাহলে তা পায়ের পেশির জন্য এবং সুগারের জন্যও অনেক ভালো। কারণ মাছের ভেতরে প্রোটিন থাকলেও প্রায় কোনো কার্বোহাইড্রেট থাকে না, তাই সরাসরি সুগার বাড়ায় না। আপনি যদি সকালে বা দুপুরে মাছ খান, তাহলে চেষ্টা করুন ভাতের পরিমাণ একদম গাদা গাদা না নিয়ে কম নিয়ে
তার বদলে প্লেটের অর্ধেকটা জায়গা সবজি দিয়ে ভর্তি রাখতে। একদিকে মাছের প্রোটিন, অন্যদিকে সবজির ফাইবার, এই দুয়ের মিলিত প্রভাব আপনাকে অনেকক্ষণ পেট ভরা রাখবে, ফলে বারবার ক্ষুধা পাবে না, সুগারও বারবার লাফিয়ে উঠবে না। এবার আসি ডাল আর ছোলার কথায়। ডালকে আমরা অনেকেই গরিবের প্রোটিন বলি, কিন্তু বয়স বাড়ার পর ডাল কিন্তু খুব চালাকভাবে আমাদের বন্ধু হয়ে যেতে পারে। ডালে থাকে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যা আপনার পেশিকে পুষ্টি দেয়, পায়ে টান ধরা কমাতে সাহায্য করে, আবার একই সঙ্গে সুগারকেও নিয়ন্ত্রণ করে। কারণ ডালের মধ্যে থাকা ফাইবার খাবার হজমকে ধীর করে দেয়, ফলে আপনার খাওয়া ভাত বা রুটির শর্করা একসঙ্গে রক্তে উঠতে পারে না। মুসুর ডাল, মুগ ডাল, ছোলা ডাল, কালো ছোলা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে বেশ কয়েকবার রাখুন। অনেকে সুগার আছে বলে ভয় পান, ছোলায় নাকি সুগার বাড়ে। আসলে যদি আপনি ভেজানো ছোলা বা সেদ্ধ ছোলা অল্প পরিমাণে খান, সঙ্গে প্রচুর সবজি আর কিছুটা লেবু, তাহলে এটা একটা দারুণ হালকা খাবার হয়ে দাঁড়ায়। সকালে ভেজানো ছোলা, টুকরো করা পেঁয়াজ, টমেটো, শসা, অল্প লবণ লেবু দিয়ে বানিয়ে নিন সালাদের মতো, কিংবা দুপুর বিকেলে এক বাটি সেদ্ধ ছোলা, সঙ্গে পেঁপে, ঝিঙে, লাউয়ের মতো সবজির ঝোল, এসবই কিন্তু পেশি আর সুগার দুই দিক থেকেই বেশ উপকারী। ডালের আরেকটা বড় সুবিধে হলো এতে থাকে ম্যাগনেসিয়াম, যা পেশিকে একটু রিল্যাক্স হতে সাহায্য করে। ফলে রাতের বেলায় যাদের খুব টান ধরে তাদের জন্য দিনে একবার হলেও ডাল রাখা বেশ ভালো। তবে একসঙ্গে যেন অনেক বড় বাটি না খেয়ে ভাত রুটির সঙ্গে পরিমিত পরিমাণে রাখাই ভালো। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি সবুজ শাকসবজির কথায়। আমি সবসময় বলি, পাতে যদি রং না থাকে তবে প্লেটে শক্তিও থাকে না। সবুজ পাতাওয়ালা শাক যেমন পালং শাক, লাল শাক, কচু শাক, ডাঁটা শাক, এগুলোতে থাকে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন কে, ফাইবার, যেগুলো একসঙ্গে আপনার হাড়কে, পেশিকে, রক্তকে আর স্নায়ুকে সাহায্য করে। যাদের পায়ে টান ধরে, বিশেষ করে রাতে, তাদের জন্য এই শাকসবজি সত্যি অনেক উপকারী হতে পারে। আয়রন বা লৌহের অভাব থাকলে শরীরে রক্ত কমে যায়, দম সহজেই ফুরিয়ে যায়, সিঁড়ি ভাঙতে গেলেই হাঁপিয়ে ওঠেন, বুক ধরফর করে। ডাক্তার যদি কখনো বলে থাকেন আপনার হিমোগ্লোবিন কম, তাহলে শাকসবজি, বিট, গাজর, টমেটো, আপেল এসব জিনিস খুব কাজে লাগতে পারে। তবে শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন, যাতে মাটি, কীটনাশকের অংশ যতটা সম্ভব ধুয়ে যায়। রান্নার সময় খুব বেশি না ভেজে একটু কম সময় রান্না করলে ভিটামিনগুলো বেশি থাকে। অনেকে আবার বলেন সুগার আছে, তাই আলু বাদ দিয়ে শুধু শাক আর ঝোল খাই। এখানে একটা ভারসাম্য রাখা খুব জরুরি। শুধু শাক আর ঝোল খেলে পেট তো ভরবে, কিন্তু পেশির জন্য প্রয়োজনীয় প্রোটিনটা যদি একদম না পান, তাহলে আপনার পা আরও দুর্বল হতে পারে। তাই শাকের সঙ্গে একটু ডাল বা সামান্য মাছ, ডিম যুক্ত করলে খাবারটা অনেক বেশি ভারসাম্যপূর্ণ হয়ে যায়। ধরুন দুপুরে ভাত আর বেশিরভাগ সবজি আর শাক, সঙ্গে এক পিস মাছ বা একটা সেদ্ধ ডিম, এই ধরনের প্লেটই আপনার পায়ের পেশিকে ধীরে ধীরে মজবুত করবে, সুগারকেও খুব বেশি বাড়তে দেবে না। আরেকটা জিনিস আমরা অনেকেই ভুলে যাই, সেটা হচ্ছে বাদাম আর বিভিন্ন বীজ। আমরা ভাবি বাদাম খেলে নাকি মোটা হয়ে যাব, কিন্তু আসলে পরিমিত পরিমাণে বাদাম খেলে বরং পেট বেশিক্ষণ ভরো থাকে, অকারণে বারবার কিছু না কিছু মুখে পুরে খাওয়ার অভ্যাসটা কমে যায়। কাজু বাদাম খুব বেশি না খেয়ে বরং চীনা বাদাম, আখরোট, কাজু বাদাম সামান্য, কুমড়োর বীজ, তিল এসব মিলিয়ে যদি প্রতিদিন এক মুঠো পরিমাণ খান, তাহলে এটি আপনার শরীরে ভালো ফ্যাট, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন সবই দেবে। এই বাদাম আর বীজগুলো পায়ের পেশির জন্য ভালো, কারণ ম্যাগনেসিয়াম পেশির কাজ ঠিক রাখতে সাহায্য করে, আর ভালো ফ্যাট রক্তনালীগুলোকে নমনীয় রাখে। তবে অবশ্যই খেয়াল রাখবেন পরিমাণে। এক মুঠো মানে ধরা যায় প্রায় 25 থেকে 30 গ্রাম, মানে ছোট এক কাপের অর্ধেকের সমান। এর থেকে বেশি খেতে থাকলে ক্যালোরি বেশি হয়ে যেতে পারে, তখন ওজন বাড়বে, হাঁটা চলার কষ্ট বাড়বে।
এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ খাবারে, টক দই বা প্রাকৃতিক দই। অনেকে চিনির ভয় পেয়ে দই পুরোপুরি বন্ধ করে দেন, কিন্তু চিনি না দিয়ে বানানো টক দই কিন্তু সুগার রোগীদের জন্য উপকারী হতে পারে যদি সঠিক পরিমাণে আর সঠিক সময় খান। দইয়ে থাকে ক্যালসিয়াম, প্রোটিন, কিছু উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, যা আপনার হাড়কে মজবুত করে, পেটে হজম শক্তি বাড়ায়, শরীরে প্রদাহ কমায়, ফলে পায়ের পেশিও আরেকটু আরামে থাকতে পারে। ধরুন দুপুরে গরম ভাতের বদলে আপনি একটু গরম ভাত, প্রচুর সবজি আর শেষে আধা বাটি টক দই খেলেন। এতে একদিকে পেট ঠান্ডা থাকবে, গ্যাস অম্বলের ঝামেলা কমবে, আবার ক্যালসিয়াম ও প্রোটিনও পাওয়া হয়ে যাবে। সুগারের ক্ষেত্রে দইয়ের ভেতরে যেন কোনো বাড়তি চিনি, টেস্ট মেকার বা ফ্লেভার না থাকে, সেটা সবসময় খেয়াল রাখবেন। বাড়িতে টক দই বানিয়ে রাখলে সবচেয়ে ভালো। অনেকে আবার ভাবেন রাতে দই খাওয়া ঠিক না। কারো কারো গলায় কফ বা ঠান্ডার প্রবণতা থাকলে রাতে দই খেলে সমস্যা হতে পারে, তবে দুপুরে বা বিকেলে পরিমিত পরিমাণে খাওয়া যায়। অবশ্যই ডাক্তারের দেওয়া ডায়েট চার্ট বা নিজের শরীরের অভ্যেস অনুযায়ী ঠিক করে নিতে হবে। এই যে এতক্ষণ ধরে আমরা ডিম, মাছ, ডাল, শাক, বাদাম আর দইয়ের মতো খাবারের কথা বললাম, সব কটাতেই একটি জিনিস সাধারণ: এগুলো পেশিকে পুষ্টি দেয়, হাড়কে মজবুত করে, সুগারকে হঠাৎ করে আকাশে পাঠিয়ে দেয় না। তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, কোনো একটা খাবারই জাদু করে সব সমস্যার সমাধান করে দেয় না। আপনি যদি সারাদিন বসে থাকেন, হাঁটাচলা প্রায় না করেন, জল খুব কম খান, অতিরিক্ত লবণ আর তেল খান, ঘুম খুব কম হয়, তাহলে শুধু 5টা ভালো খাবার যোগ করলেই যে হঠাৎ করে পায়ের টান চলে যাবে, দম ফুরোনো বন্ধ হয়ে যাবে, সেটা আশা করা ঠিক না। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে এসব খাবার খাবো, কিন্তু কতটা খাবো, কিভাবে প্ল্যান করব? সহজ কিছু ধারণা দিই। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জল খেতে পারেন। তার কিছুক্ষণ পরে হালকা নাস্তা, যেমন 2টো পাতলা রুটি, একটা সেদ্ধ ডিম আর 1 বাটি সবজি, অথবা 1 বাটি ওটসের পরিজ, সঙ্গে কিছু সেদ্ধ ডাল আর সামান্য বাদাম। এতে আপনার দিনটা শুরু হবে প্রোটিন আর ফাইবার দিয়ে, যা পায়ের পেশির জন্য ভালো। দুপুরে প্লেট ভাগ করুন 3 ভাগে। 1 ভাগে অল্প ভাত বা রুটি, আরেক ভাগে প্রচুর সবজি আর শাক, বাকিটায় মাছ বা ডাল। যদি ডাক্তারের কাছ থেকে আলাদা নির্দেশনা নিয়ে থাকেন, যেমন কম লবণ, কম তেল, তবে সেটা অবশ্যই মানবেন। বিকেলে হালকা ক্ষুধে পেলে বিস্কুটের বদলে 1 মুঠো ভেজানো ছোলা বা অল্প কিছু বাদাম, সঙ্গে 1 কাপ সুগার ফ্রি চা খেতে পারেন। রাতে ভাত একটু কমিয়ে রুটি বা অল্প ভাত, সঙ্গে ডাল, সবজি আর হলে একটা সেদ্ধ ডিম বা সামান্য মাছ। পায়ের পেশি মজবুত রাখতে শুধু খাবার নয়, পেশিকে কাজ করানোও জরুরি। দিনে অন্তত 20 থেকে 30 মিনিট হালকা হাঁটুন, প্রয়োজন হলে বাড়ির করিডোরেই আস্তে আস্তে হাঁটতে পারেন। চেয়ারে বসে বসে পা সোজা করে টেনে ধরুন, পায়ের পাতার আঙুল নিজের দিকে টেনে রাখুন, 5 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন। এই ধরনের সহজ ব্যায়ামও পায়ের পেশি আর স্নায়ুকে সক্রিয় রাখে, টান ধরা কমাতে সাহায্য করে। ব্যায়াম শুরু করার আগে সবসময় নিজের ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেবেন, বিশেষ করে যদি আগে থেকে হার্ট, ফুসফুস বা হাঁটুর কোনো রোগ থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জল। অনেকেই দিনের অর্ধেকটা কেটে যায়, তবু 1 গ্লাসের বেশি জল খান না। আবার সন্ধ্যার পর হঠাৎ করে বেশি জল খেয়ে নেন, আর রাতে বারবার প্রস্রাব পেয়ে ঘুম নষ্ট হয়। আপনি যদি দিনে সারাক্ষণ অল্প অল্প করে জল খান, যেমন সকাল, দুপুর, বিকেল 3-4 গ্লাস ভাগ করে, তাহলে শরীরের ভেতরের লবণ আর জলের সমতা ভালো থাকবে, ফলে পায়ে টান ধরার প্রবণতাও কিছুটা কমবে। হার্টের বা কিডনির বিশেষ রোগ থাকলে কতটা জল খাবেন তা অবশ্যই ডাক্তার ঠিক করে দেবেন, তা মেনে চলবেন। অনেকেই তবে মনে মনে একটা হতাশা নিয়ে থাকেন, এতদিন ভুল করে ফেলেছি, এখন আর কি হবে? বয়স 50, 60, 70 হয়ে গেল মানেই জীবন শেষ, এই ধারণা থেকে বেরিয়ে আসা খুব দরকার। আপনি আজ যদি একটু সচেতন হয়ে খাবারটা বদলাতে পারেন, হাঁটা শুরু করেন, জল ঠিকমতো খান, ঘুমের দিকে খেয়াল রাখেন, তাহলে সামনের 5-10টা বছর আগের তুলনায় অনেক ভালো যেতে পারে। অনেকেই 60-এর পরে নিয়মিত ডায়েট আর হালকা ব্যায়ামের মাধ্যমে দেখেছেন পায়ের টান কমে গেছে, হাঁটার গতি বাড়ছে, সিঁড়ি ভাঙার সময় দম কম ফুরোচ্ছে। অবশ্যই সব রোগের ক্ষেত্রে শুধু খাবারই সব নয়, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার যদি ডাক্তারের দেওয়া সুগারের ওষুধ, হার্টের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ থাকে, সেগুলো একদম বন্ধ করবেন না, নিজের মতো করে কমাবেন না। এই ভিডিওর আলোচনা আপনার ডাক্তার, আপনার ওষুধ আর আপনার ব্যায়ামের সঙ্গে মিলিয়ে চলার জন্য বাড়তি একটি সহায়তা মাত্র।
পায়ে টান ধরা মাঝে মাঝে সবারই হতে পারে, কিন্তু যদি খুব ঘন ঘন হয়, পা ফুলে ওঠে, লাল হয়ে যায়, হঠাৎ করে খুব বেশি ব্যথা হয়, হাঁটতেই পারেন না, তখন অনুমান করে বসে থাকবেন না, সরাসরি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নেবেন। কারণ কারো কারো ক্ষেত্রে রক্তনালীর ভেতরে জমাট বেঁধে যাওয়া, স্নায়ুর সমস্যা, এগুলোর কারণেও এমন হতে পারে, যেখানে দ্রুত চিকিৎসা খুব জরুরি।